চিফ ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা করা যায় কিনা, উত্তর হচ্ছে না। পদ্ধতি ভুল হতে পারে, তার জন্য কোর্টে গিয়ে কিন্তু এফআইআর করা যাবে না। এই উত্তরটা নিয়ে অহেতু সময় নষ্ট করার কোনো মানে হয় না। উনি একটা এমনকি অর্ডার ভুল করলে পরে তার জন্য এফআইআর করা যাবে না। এখন যেটা রইল সেটা হচ্ছে সত্যি কিন্তু নাগরিক অধিকার, এটা কিন্তু একটা বড় বিষয়। আমরা এটাকে যত ক্যাজুয়ালি দেখছি, সত্যি যদি একটা লোক একবার ভোট দিতে পারলো না কি যায় আসে তা না, কিন্তু এইটা একটা মানুষের সরাসরি ফান্ডামেন্টাল রাইট, এবং এটা কার্টেল হতে দেওয়া যাবে না। এই পার্টটাকে কিন্তু ঠিক করতে হবে। এখন কে দায়ী, কিভাবে হবে, তাহলে কি হবে, আমার কিন্তু নিজের মনে হয় যতক্ষণ পর্যন্ত কম্প্রিহেন্সিভ লিস্ট না হবে ভোট করা উচিত হবে না। মানুষের অধিকার কার্টেল করে ভোট করা যায় না। পুরো বিষয় কমপ্লিট করো, দেখো আপিল শেষ হোক, তারপরেও যদি কারোর কোনো লিগাল মেটেরিয়াল আরো কিছু আছে কিনা সমস্ত কিছু কমপ্লিট করো, একটা কম্প্রিহেন্সিভ লিস্ট তৈরি হোক, তারপরেই ভোট হবে। কে দায়ী, কেন দায়ী, কি করলে কি হতো, এসবের কথা নয়। কথা হচ্ছে ইলেকশন কমিশনের একটা বোঝা উচিত ছিল পশ্চিমবাংলায়, কারণ বহুবার ধরে, এটা তো আজকে প্রথম না। আজকে চিফ মিনিস্টার বলছেন যে না, ওরা সব রোহিঙ্গার কথা বলছে, বাইরে থেকে আসার কথা বলছে। এককালে চিফ মিনিস্টার, তখন তিনি বিরোধী নেত্রী, তিনিও এই কথাটাই বলতেন। এবং এটা তো ঠিক, পশ্চিমবাংলায় প্রচুর সময়তে অনেক মানুষ এসছেন, এটাও ঠিক যে তাদের সবাই টেকনিক্যালি আমাদের দেশের আইন অনুযায়ী আমাদের এখানকার নাগরিক নন। এরকম মানুষেরা এখানে আসছেন, আমরা বুঝতে পারছি। তো সেই জন্যে সেটা যেমন এটা ঠিকই যে একটা খুঁজে দেখা দরকার যে হঠাৎ করে একটা জায়গাতে বেড়ে যাচ্ছে কেন, কিন্তু এইটা করবার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি নিচ্ছি এই পদ্ধতিটা ঠিক কিনা, কিভাবে আমরা ঠিক করব একটা মানুষের নাম ভোটার লিস্টে থাকবে বা থাকবে না। আগে এক সময় ছিল মানেই থেকে যাবে, অথবা আগে কোনো সময়েতে এমন হয়েছে আগে এক সময়েতে নাম কাটা চলে গেছে, তার মানে তার নাম আর কোনোদিন থাকবে না, এরকম তো ভাবা হবে না সমস্ত ক্ষেত্রে এই বিষয়গুলো। আর একটা কি, এই যে বারবার লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে লোকগুলোকে বসানো হলো তাদের কোনো ট্রেনিং দেওয়া হয়নি, কিভাবে করতে হয়, কি বিষয় দেখতে হবে, সুপ্রিম কোর্টের রায়গুলো তাদের কাছে অর্থহীন ছিল। এরকম এই লোকগুলো হাতে ক্ষমতা পেয়েছে, মাথাকে নেব না, দিতে হলে দিন, না হলে দেবেন না না। এবং আমি আপনাকে বলছি, বারবার আমাদের কাছে অভিযোগ এসছে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কি ডকুমেন্ট জমা দিল তার রসিদ দেয়নি, এটা ঘটনা। তাহলে এবারে আমি কোন রেকর্ড দিয়ে রেখেছিলাম, এখন বলছে তুমি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কোনো ডকুমেন্টই দিলে না, তাহলে আমি আপিলই বা, তখন আমার নামটা বাদ গেল, এবার আমি আপিল করব কি করে? এবারে কতটা বাদ যাওয়া, কোনটা ঠিক কোনটা ভুল, এইটা নিয়ে কোনোটারই না একটা জেনারেল স্টেটমেন্ট করা যাবে না। দুটোই সত্যি, একেবারে জেনুইন ভোটারের নাম বাদ গেছে ঘটনা, এটাও ঠিক। অজস্র মানুষ এখানে যাদের ভোটার লিস্টে নাম ছিল, তাদের থাকার কথা ছিল না, তাদের নাম আছে, বিভিন্ন সময়ে তুলে ফেলেছেন, যারা অনেক পরে বাংলাদেশ থেকে এসছেন, আমাদের সিটিজেনশিপ অ্যাক্টের নিয়ম লঙ্ঘন করে ঢুকেছেন, পরে চলে যাননি, এরকম মানুষ যে আছেন এটা একটু আমাদের আশপাশে তাকালে আমরা বুঝতে পারি। কিন্তু আমি আবার বলছি, ইলেকশন কমিশন নাগরিকত্ব ঠিক করার মালিকানা নেই, তার কোনো অধিকার নেই। তার একটাই শুধু দেখার কথা যে সত্যি এখানকার আদৌ নাম না ফলস নাম দিয়ে লোকগুলো ঢুকে আছে কিনা, দু জায়গায় তিন জায়গায় আছে কিনা, যে ম্যাপিং তারা করলেন সেইটার উপর বেস করে আরেকটু রেশনাল হয়ে ভোটার লিস্টটাকে কমপ্লিট করে পাবলিশ করে তারপরেই তাদের ভোটার ভোট করতে যাওয়া উচিত। তা না হলে কিছু মানুষের আবশ্যিকভাবে ভোটাধিকার বাদ যাবে। আরেকটা কথা উনি বলছিলেন রাইটলি, সেটা হচ্ছে দাঁড়ানোর ব্যাপারটা। সেটা নিয়ে সুপ্রিম কোর্ট একটা কথা বলে দিয়েছিলেন, যদি কারুর নাম কোনো পলিটিক্যাল পার্টির লিস্টে এসে থাকে তাহলে তারটা যাতে একটু তাড়াতাড়ি করে দেওয়া যায়। সেটা হয়তো অনেকটা হয়েছে, কিন্তু তার বাইরেও
মানুষের তো ব্যক্তিগতভাবে নির্দল দাঁড়ানোর একটা সরাসরি রাইট আছে, সেটার ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট বললেনই এক্ষুনি আমরা কিছু বলছি না, দেখি কি করা যায়, কারা দাঁড়াতে ইচ্ছুক তাহলে তাদেরটা আগে ডিসপোজ অফ করা যায় কিনা দেখা যাবে। এখানে তো আমরা দেখলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে সৈয়দ সাইদুল্লাহ মুন্সি কলকাতা হাইকোর্টের জজ ছিলেন, তারও নাম বাদ চলে গেছে। এরকম, এটা তো একটা উদাহরণ হিসাবে বলছি, কিন্তু এরকম অজস্র মানুষ আমাদের আশেপাশে রয়েছেন যাদের নাম বহু বছর ধরে যারা ভোট দিয়ে এসেছেন তাদের নাম হঠাৎ কেটে গেছে। কেন কাটা হয়েছে সত্যিই কিন্তু কোনো যুক্তি নেই। এখন সুপ্রিম কোর্টের কথাটার উপর ভরসা যেমন আমরা করতে চাই, এটা ঠিক যে একবার ভোট দিতে পারলে না বলে তোমার নামই বাদ, আর কোনোদিন ভোট দিতে পারবে না তেমন নয়, সে কথাটা ঠিক। কিন্তু এখানে বাকি যে লোকেদের হাতে এইসব ঠিক করার অধিকার আছে, তারা তো গামবাট, কিছু বোঝে না, যা ইচ্ছে তাই করে, ক্ষমতা দেখায় গ্রামের গরিব মানুষের উপরেতে। এই লোকগুলোর হাতে তো এখন সেইখানে আবার যারা নাম তুলতে বসবে, আমরা তো দেখেছি এইখানে যারা নাম তোলবার জন্য যে লোকগুলো বসে থাকে তাদের অ্যাটিটিউড, তাদের ভাবভঙ্গি, তারা কোনো যুক্তি শুনতে চান না, ইচ্ছে হলে করবো, না হলে করবো না। কখনো পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড, কখনো পার্সোনালি এক ধরনের অদ্ভুত লোককে, একটা স্যাডিস্টিক অ্যাটিটিউড লোককে ভোগানোর ফলে মানুষের নাম বাদ যাচ্ছে। এইটার একটা আমি জানি না সুপ্রিম কোর্টই বা কতটা পারবেন। এখন জজ সাহেবরা করছেন ভালো কথা, কিন্তু এরপরে যখন আপিল হবে, আপিলের পরেও কিভাবে করা হবে, কারণ এখান থেকে যে মেটেরিয়ালটা তৈরি হয়ে যাচ্ছে তার উপরে আপিল হলে পরে আপিল কতটা যথাযথ হবে সেখানে কিন্তু বিপুল সন্দেহের অবকাশ আছে। জজ সাহেবদের কাছে কি মেটেরিয়াল গিয়ে হাজির হবে, তারা তো সেটা দেখবেন। পার্সোনাল হিয়ারিং করা আদৌ সম্ভব হবে কিনা আমি জানি না। একটা জেলার জন্য একজন রিটায়ার্ড হাইকোর্ট জজ তিনি বসে একটা গোটা জেলার তাবৎ শুনবেন, একটা জেলার যত কমপ্লেন আসবে, ধরুন এটা আমি বলছি, আমরা যেটা দেখলাম তাতে প্রায় আমার যা মনে হচ্ছে 60 লক্ষের মধ্যে প্রায় 18-20 লক্ষের নাম বাদ চলে যাবে। এখন এই 20 লক্ষই আপিল করবেন কিনা, অথবা 20 লক্ষ যদি 10 লক্ষও করেন তাহলে একজন হাইকোর্ট জজকে 20 জন ধরা যাক, তাহলে অন্তত 50,000 কেস তাকে ডিসপোজ অফ করতে হবে একজন হাইকোর্ট জজকে গড়ে। তো এই 50,000 কেস ডিসপোজ অফ করা তিনি কিভাবে করবেন? তিনি কি শুধু ওই রায়টা দেখে নিয়েই দেখবেন ঠিক হয়ে গেছে, অথবা লোকটাকে একটা সুযোগ দেবেন? আমরা এখনো জানি না কিন্তু যে আপিলটা কিভাবে হবে তা ঠিক হয়ে গেছে কিনা। গতকালকে সম্ভবত কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস একটা মিটিং টিটিং করেছেন এই সমস্ত ট্রাইব্যুনালের জজেরা। এখন কি হয়েছে এখনো তো পুরোটা জানতে পারিনি। একটা সিচুয়েশনটা কিন্তু গোলমাল হয়ে গেছে, সেটা পলিটিক্যাল রিসেন্সে হোক, ইলেকশন কমিশনের অপদার্থতার কারণে হোক, এটা হয়েছে। এরা কেউ আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারেনি পশ্চিমবাংলার ব্যাপারটা কি হতে যাচ্ছে। না হওয়ার কারণ ছিল না, কারণ ওরা জানতেন এখানে অনেক আগে থেকেই একটা ইয়ে তোলার চেষ্টা হয়েছিল যে এখানে প্রচুর লোকের নাম বাদ দিতে হবে। একটা বিষয় তো ঠিক প্রমাণিত হয়েছে, সেটা হচ্ছে যে রোহিঙ্গা বলে কোনো বস্তু, যেটা নিয়ে এত প্রচার হচ্ছে, সেরকম কোনো বস্তু এখানে অন্তত ছিল না। এবার এই যে বেশিরভাগ একটা মনে হচ্ছে, কিন্তু যদিও এটা ঠিক বনগাঁ এলাকাতে প্রচুর হিন্দু মানুষের নাম বাদ গেছে, যারা হিন্দু ধর্মাবলম্বী নিজেদেরকে বলে, কিন্তু বিপুল সংখ্যায় মুসলিম কমিউনিটির লোকেদের নাম বাদ গেছে। তার একটা বড় কারণ, আমি যদি অন্য পার্ট বাদও দিই এর পেছনে, একটা বড় কারণ হচ্ছে আমরা যেভাবে নাম, বাবার নাম লিখতে অভ্যস্ত, মুসলিমরা সেটা করেন না। তাই এই যে এই লোকগুলোর এইটা বোঝাটাই সম্ভব হয়নি যে কি করে একজনের বাবার নাম মণ্ডল অথবা শেখ, ছেলের নামে এসব শেখ বা মণ্ডল কিছু নেই, এইটা যে হওয়া সম্ভব। আর দ্বিতীয়ত এই মুসলিম মহিলারাও এদের ক্ষেত্রেও এই নাম কিভাবে, কখন বেগম কখন খাতুন, এসব কোনটা কিভাবে হয়, এগুলো নিয়ে ধারণা না থাকার কারণে এই লোকগুলো সরাসরি বাতিল করতে শুরু করে দিয়েছে যে না আপনার নাম মিলছে না।
জিজ্ঞাসা করা কেন হচ্ছে, এইটা কি হয় আসলে, এটা তারা জানেও না, জানার চেষ্টাও করেনি। আর একটা কি, যে লোকগুলো নিয়েছে তাদের তো এরকম কোনো ধারণা নেই এইসব সোশ্যাল পার্ট সম্পর্কে। ভুল তারা করেছে, কখনো ইচ্ছাকৃত, কখনো না জেনে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে প্রচুর মানুষের গণতান্ত্রিক অধিকার, আমি আরো বলছি গণতান্ত্রিক শুধুমাত্র নয়, ভোট দেবার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকার খর্ব হবার মতো জায়গায় গেছে। অতএব মানুষের তো উচিত, তবে প্রতিবাদের নাম করে আপনি যেটা বলছেন যে রাস্তাটাকে আটকে দিচ্ছে, এইটা কিন্তু রাজ্য সরকার অপদার্থতা কিন্তু একেবারে দাঁড়িয়ে যায়, কেন পারে না ঠিক রাখতে। এবার অনেক লোক কি করে গুলি চালাবে, লাঠি চালাবে, এরকম তো গুলি চালানোর কথা তো একটা মানুষ আশা করে না। কিন্তু পুলিশের তো 100 রকম পদ্ধতি শেখানো হয় কি করে ডিসপার্স করতে হবে, তাকে তো করতে হবে। না করতে পারলে এটা পরিষ্কার স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে। ইউ ওয়ার্কলেস ইউজলেস ফেলো, তো থাকতে পারবে না তোমরা। কেন পারো না একটা রাজ্যে একটা সমস্যা তৈরি হলে সেটাকে মিটিয়ে দিতে? গভর্নমেন্ট রাখার মানেটা কি এদেশে? এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা বারবার সুপ্রিম কোর্টে বলার চেষ্টা করছেন, এখানে আসলে কোনো গভর্নেন্সই নেই, একটা উচ্ছৃঙ্খলতার শেষ জায়গায় পৌঁছে গেছে। মানুষের ক্ষোভ হচ্ছে, বোঝানো, দেখাও বোঝাও তাকে কি করলে তারটা ঠিক করা যাবে। তাহলে সত্যি এবার রাস্তা বন্ধ করে দেবে, মানুষকে নড়তে ছুটতে দেবে না, এরকমটা চলতে পারে নাকি? কিন্তু মানুষ আবার এটা ভাবছেন যে মানুষ তাহলে প্রতিবাদটা করবে কি করে, প্রতিবাদটা হবে কি? হ্যাঁ, প্রতিবাদটা করবে কি করে? ঠিক আছে, খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন। প্রতিবাদ করবার জন্য এই রাস্তাটাকে আটকে দিয়ে ওর সমস্যাটাকে এটাকে কি মিটবে? এবার যারা তাদেরকে লিড করছে, এটা তো ঠিকই একেবারে স্পন্টেনাস হয় না, কেউ না কেউ কোথাও না কোথাও লিড করেন। স্পন্টেনাস মানুষ এভাবে গিয়ে দাঁড়িয়ে পড়ে না। যারা এটা করছেন তাকে তো একটা মানুষকে বলতে হবে, আমি যদি এখানে 1 বছর রাস্তা বন্ধ করে বসে থাকি তাহলে আমার নাম উঠবে, অথবা আমাকে এটা নিয়ে একটা সহজভাবে বলতে হবে, চলো আমরা আপিলটা করি। কি করলে দ্রুত আপিলটাকে করতে পারি, আপিলটা কিভাবে হবে? এখন এটাও তো ঠিক, যদি সবাই যদি দলবদ্ধ ভাবে গিয়ে ওই যেখানে আপিল হবে সেখানে হাজির হয়ে ঘেরাও করে বসে, তাহলে আপিলের কাজ করা হবে না। সেটা এই লোকগুলোর পক্ষেও অত্যন্ত একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। সমস্যা আছে। এখন কি বলতে পারি, ধর আমি যদি বলি, আমাকে যদি বলে এই আন্দোলনটা তোমাকে করতে হবে, তাহলে আমি কি বলবো? কিচ্ছু নাম বাদ হবে না, যা ছিল তাই রেখে দাও, যেটা মমতা প্রথমে বলার চেষ্টা করছিলেন, সব নাম কোনো বাদ দেওয়া চলবে না। তা তো হবে না, তাহলে নাম বাদ হবে। কার হবে, কিভাবে হবে, সেইটা করবার ক্ষেত্রে আবার এটাও ঠিক, এখানে এমন কোনো মেকানিজম নেই যাতে সম্পূর্ণটা ঠিক করা যায়, ফ্ললেস করা যাবে এরকম কোনো মেকানিজম নেই। তাহলে উল্টো প্রশ্নটা আমাকে আপনি করতে পারেন এখনই, যে লোকটা বাদ গেল তার একদম, তার ক্ষেত্রে এটা ভয়ানক রকম একটা বঞ্চনার জায়গা। কিন্তু শুরুটা একটা করতে হয়, ঠিক করবার চেষ্টা করতে হয়। আগেও তো হয়েছে, বলছি তো বারবার, নাম তো বাদ গেছে, আবার নাম ওঠানো হয়েছে। তাহলে কোথাও যদি একটু নিশ্চয়তা থাকতো, ওই স্বরাষ্ট্রমন্ত্রীর মতো দায়িত্ব জ্ঞানহীনের মতো না বলে বসতো, নাম না থাকলেই তাকে ধরে নিয়ে বাইরে ফেলে দেবো, করুক তো দিকে ওর কত বড় ক্ষমতা, ও থাকবে কোথায় সেটা ভাবতে হবে। একটা স্বরাষ্ট্রমন্ত্রী এইরকম মানে একেবারে এত বড় দায়িত্ব জ্ঞানহীন কথা বলছে, মানুষকে ধরে ধরে ও নাকি বের করে দেবে, ওর এত ক্ষমতা হয়ে গেছে এদেশে। যাই হোক, এখন লোকেরা এগুলো শোনে, শুনে ভয় পায়। কোথাও তো একটা সত্যি একটা বড় ক্রাইসিসের মুখে আমরা দাঁড়িয়েছি, কোনো প্রশ্নের একেবারে স্ট্রেট উত্তর দিতেও পারছি না। লোকগুলোর সমস্যা আছে, এটা ঘটনা, কি করে মিটবে তাও আমরা জানি না। এখন তাহলে কি এনার কি রাস্তা কি জানি।